রাজীব সহ লেবার ইউনিয়নের নেতৃত্ব, উপস্থিত বন্ধুগণ এবং মাইক্রোফোনের মধ্য দিয়ে যাদের কাছ পর্যন্ত কথা পৌঁছচ্ছে তাদের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাত্রির অনেকটা হয়েছে, না হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে। সকালবেলাতেও ভালো মিছিল এখানে হয়েছে এবং অনেকদিন বাদে সুন্দর সাংস্কৃতিক কর্মসূচিও হয়েছে। আমি কিছু কথা কেবলমাত্র এখানে বলতে চাইছি, কারণ আমাদের সভাপতি কমরেড চৌহান এবং সাধারণ সম্পাদক কমরেড রাজীব বেশ খানিকটা কথা বলেছে। আমি চেষ্টা করব সেই কথাগুলোর রিপিট না করতে। প্রথম কথা, চিত্তরঞ্জন এবং বিশেষ করে লেবার ইউনিয়নের কমরেডদের কাছে মে দিবসের ইতিহাস নিয়ে আমাকে বলতে হবে না। আপনারা জানেন যে 1886 হেমার্কেটের লড়াই, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা নিজেদের মতো করে মনোরঞ্জন, এটা অধিকার। এবং লড়াই করে শ্রমিকেরা লড়াই করে অধিকার দুনিয়াতে আদায় করেছে। 1886 মানে 1848 দুনিয়ার বুকে শ্রমিকদের প্রথম নিজেদের রাজনৈতিক শক্তি হিসাবে সংগঠিত হয়ে তারা কি করতে চায়, দুনিয়াটাকে কেমন ভাবে তারা দেখতে চায়, তার ঘোষণা তারা করেছিল কমিউনিস্ট ইস্তেহার, কমিউনিস্ট ম্যানিফেস্টো। যদিও কমিউনিস্ট কথাটা শুনলে পরে কারুর জ্বালা হয়, কারুর আতঙ্ক হয়, জ্বালার থেকে বড় কথা আতঙ্ক হয়। এবং দুনিয়াতে যতদিন পুঁজির শোষণ থাকবে ততদিন কমিউনিস্টদের অস্তিত্ব থাকবে, আর ততদিন পুঁজির কমিউনিস্ট শব্দ সম্পর্কে একটা আতঙ্ক ভয় থাকবে। ভালো। তো 1848 দুনিয়ার কমিউনিস্টরা প্রথম জানিয়ে দিলেন শ্রমিক শ্রেণী এবং যে সর্বহারার প্রলেতারিয়েতের, এই প্রলেতারিয়েত আজকের চেহারায় ছিল না। তাদের হাড়ভাঙা পরিশ্রম, সাধারণভাবে চারদিকে ম্যানুফ্যাকচারিং এরিয়া ব্যাপকভাবে বাড়ছে, হাজার লক্ষ শ্রমিক সেখানে কাজ করছেন এবং উৎপাদনের জগতে মেকানাইজেশন তৈরি হচ্ছে। আর এখন আমরা আছি উৎপাদনের জগতে, প্রযুক্তির অগ্রগতিতে আমরা এখন ইন্টারনেটে এসে পৌঁছে গেছি। শুধু ইন্টারনেট নয়, সাধারণ ইন্টারনেটের ব্যবহার নয়, ইন্টারনেটকে ব্যবহার করে আমরা এখন উৎপাদনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছে গেছি। আজকে হয়তো আমাদের সিএলডব্লিউ কারখানাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ সম্ভবত ঘটেনি। রাজীব বলল এটাও হচ্ছে, শুরু হয়ে গেছে। শ্রমজীবী মানুষের সামনে আরেকটা বাড়তি চ্যালেঞ্জ। আর 1848 মানে তখন যন্ত্র সভ্যতা, বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে, বিপুল পরিমাণ শ্রমিকের প্রয়োজন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র। আর আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উৎপাদনে ব্যবহার হচ্ছে, কিন্তু আজকে উৎপাদনের ক্ষেত্রটা ছোট হয়ে যাচ্ছে, উৎপাদনের ক্ষেত্রকে ছোট করে দেওয়া হচ্ছে। 30-35 বছরের নয়া উদারবাদী ব্যবস্থার গোটা পৃথিবী জুড়ে এটাই বৈশিষ্ট্য। এবং আমাদের সিএলডব্লিউ তার একটা অন্যতম ক্ষেত্র, কেমন করে
সিএলডব্লিউর ম্যানুফ্যাকচারিংয়ে তার নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বাড়ানো তো দূরের কথা, সেই ক্ষমতাকে প্রতিদিন সংকুচিত করে কমিয়ে দেওয়া হচ্ছে। এখনো কারখানাটা আছে, এখান থেকে ঢুকতে গেলে পেরিয়ে আসতে হয় হিন্দুস্তান কেবলস কারখানা, সেখানে খণ্ডহর, অন্ধকার। এরকম বহু কারখানা আছে, আমাদের এই জেলাতে আছে, আমাদের রাজ্যে আছে, আমাদের দেশে আছে। তাহলে 1848 দুনিয়ার শ্রমজীবী মানুষ প্রলেতারিয়েট জানাচ্ছে যে আমাদের শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিচ্ছু নেই। এই শৃঙ্খল মানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় তারা যেভাবে শৃঙ্খলিত হয়ে আছে, যে শ্রম করবে কি করবে না এই স্বাধীনতা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় আছে, সমাজে আছে, যা দাস ব্যবস্থায় ছিল না, সামন্ততান্ত্রিক ব্যবস্থাতেও অনেকটা পরিমাণে ছিল না। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক কারখানায় কাজ করতে যাবে কিনা এই স্বাধীনতা তার, কিন্তু সে গত ঢালতে গেলে পরে, শ্রম করতে গেলে পরে সে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার যে চক্র, যে শোষণের যে চক্র, সেই শোষণের চক্রের মধ্যে সে আটকা পড়ে যাচ্ছে। এখানে মুক্তধারা গান করলেন। মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক, যে নাটকের কয়েক বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বিখ্যাত নাটক লেখা হয়েছিল, যার এটা 102 বছর পেরিয়ে গেল, সেটা হলো রক্তকরবী। সেখানে চমৎকার বর্ণনা আছে। রবি ঠাকুর তো কমিউনিস্ট ছিলেন না, বামপন্থী ছিলেন কিনা তাও জানি না, বামপন্থী ছিলেন না কিনা তাও জানি না, কারণ বামপন্থ একটা অনেক বড় ক্ষেত্র, আর রবি ঠাকুরকে ওই ক্ষেত্র দিয়ে বিচার করা যায় না, অনেক কিছুর ঊর্ধ্বে। তো সেখানে চমৎকার কথা আছে যে পুঁজিবাদী ব্যবস্থায় গ্রাম থেকে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিক ধরে আনা হয়েছে। সেখানে সেই শ্রমিকেরা তাদের বিলাপ, তাদের আক্ষেপ যে গ্রামে ছিলাম মানুষ, এখানে আমরা হয়েছি সংখ্যা, এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। তাহলে যতক্ষণ পর্যন্ত একজন শ্রমিক এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, হবে কি হবে না তার স্বাধীনতা, কিন্তু যুক্ত হয়ে গেলে পরে তার সমস্ত স্বাধীনতাগুলো চলে যায়। সেই জন্য লেনিনের একটা বিখ্যাত কথা ছিল যে পুঁজিবাদী ব্যবস্থা হলো আসলে শ্রমদাসত্ব, এবং শ্রমজীবী মানুষের শ্রমকে শুষে নিয়ে পুঁজি তার মুনাফার পাহাড় বাড়ায়। 1848 দুনিয়ার শ্রমিকরা বললেন যে আমাদের শৃঙ্খল ছাড়া হারানোর কিচ্ছু নেই, কিন্তু আমাদের সামনে জয় করার জন্য গোটা দুনিয়া পড়ে। 1886 যেতে অনেক সময় লেগেছে, তার আগে 1871, এবং এই 1848 থেকে 1850 পর্যন্ত ইউরোপে, মূলত ফ্রান্সে শ্রমিকরা বারে বারে বিপ্লব প্রচেষ্টা ঘটিয়েছে। 1871 ফরাসি দেশের প্রথম 72 দিন শ্রমিকেরা দেশ চালিয়েছিল, প্যারিস কমিউন। তারপরে 1886, এবং এই গোটা পর্বটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে শ্রমজীবী মানুষ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার যে শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়ে তার অর্থনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, নিজেদের পরিচয় সম্পর্কে, নিজেদের শক্তি সম্পর্কে সব মিলিয়ে রাজনৈতিক সচেতনতা আস্তে আস্তে গড়ে উঠছে। 1886 হে মার্কেটের যখন রক্ত ঝরেছিল, তখন কিন্তু ট্রেড ইউনিয়ন তৈরি হয়ে গেছে, লড়াই। এবং এটা আপনারা সবাই জানেন যে সেই যে গুলি চলল, পরপর 4টে দিন স্ট্রিট ফাইট হলো শ্রমিকদের সঙ্গে। পুঁজির মালিকের দালাল সেই সময়
আমেরিকার পুলিশ, এবং লাল পতাকার জন্ম তো সেই রক্তে ভিজে যাওয়া শহীদ, তাদের যে শরীরের পোশাক যে রক্তে ভিজে গেছে। তখন ট্রেড ইউনিয়ন থাকলেও কোনো ঝান্ডা তৈরি হয়নি। তাহলে সেই রক্তে ভেজা পোশাক তাকে তুলে ধরে তারপর আরো 4টে দিন শ্রমিকেরা লড়াই করেছিল। ফলে মে ডের আন্দোলনের সঙ্গে সঙ্গে কিন্তু লাল পতাকার জন্মেরও ইতিহাস আছে। লাল পতাকার জন্ম, তারপর পৃথিবী অনেক কিছু ওলট পালট দেখেছে। রুশ দেশের বিপ্লব দেখেছে, শ্রমিকেরা নিজেরাই একটা রাষ্ট্র তৈরি করেছে, যে রাষ্ট্র পুঁজিবাদের শিরোমণিকে চ্যালেঞ্জ জানিয়েছে। তারপর পৃথিবী পরপর 2টো বিশ্বযুদ্ধ দেখেছে। তারপর পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 91 সালে গোটা দেশ জুড়ে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার আগে পর্যন্ত পুঁজিবাদী অর্থনীতিতে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট দেখেছে, রাষ্ট্রের ভূমিকা দেখেছে। এবং সেই পুঁজিবাদী অর্থনীতিতেই পুঁজি বিনিয়োগে রাষ্ট্রের ভূমিকা, অর্থনীতি পরিচালনায় রাষ্ট্রের ভূমিকা, খোলা বাজার পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে রাষ্ট্রীয় প্রয়োজন অনুযায়ী খানিকটা পরিকল্পিত অর্থনীতি, সেই যুগ গোটা দুনিয়া দেখেছে, আমাদের দেশও দেখেছে। এবং সেই রাষ্ট্রীয় পরিকল্পিত অর্থনীতি পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে তারই তো ফসল সিএলডব্লিউ, তারই তো ফসল ছিল আমাদের হিন্দুস্তান কেবলস কারখানা, তারই তো ফসল দুর্গাপুরের স্টিল প্লান্ট, তারই তো ফসল আমাদের বার্নপুর, আমাদের ইস্কোর স্টিল প্লান্টের জাতীয়করণ, তারই তো ফসল একটু খানিকটা পিছনে, আজকে তার অস্তিত্ব নেই, রূপনরা নাও জানতে পারে, আমি ওখানে নাম বলছি মানে ওর জেনারেশনটাকে বলছি, যে আমাদের সেন্ডালে এশিয়ার বৃহত্তম সাইকেল কারখানা, তার রাষ্ট্রীয়করণ। তারই তো ফসল আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তার মাটির তলার কয়লা খাদান রাষ্ট্রীয়করণ করা, তারই তো ফসল আরেকটু আগে তার ফসল, এই নীতির ফসল যে ব্রিটিশ রেল কোম্পানিগুলো জাতীয়করণ হওয়া। এটা দুনিয়ার মানুষ দেখেছে। ফলে যখন অর্থনীতি পরিচালনায়, পুঁজিবাদী ব্যবস্থার অর্থনীতি পরিচালনায় লিডারশিপটা রাষ্ট্রের হাতে ছিল, তখন আমাদের লড়াই লড়তে হয়েছে। সিএলডব্লিউতে লড়তে হয়েছে। নির্মল দ্বারা বসে আছেন, রাজীব ঠিকই বলেছে। আজকে এইখানে ইউনিয়ন অফিস তৈরি করা, নিজেদের পরিচয় স্পষ্ট করে ঘোষণা করে ইউনিয়ন অফিস তৈরি করা, এ তো ওরা প্রতিষ্ঠা যুগের শ্রমিক আন্দোলন নেতা। এই যে লড়াইয়ের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকের সিএলডব্লিউর শ্রমিক কর্মচারীদের সমর্থন নিয়ে লেবার ইউনিয়নের এই জায়গায় পৌঁছে যাওয়া। ফলে এটাকে রক্ষা করতে হবে। যখন লড়াই শুরু হয়েছিল তখন অর্থনীতি পরিচালনায় রাষ্ট্রের ভূমিকা ছিল, ভারত সরকারের ভূমিকা ছিল। আজকের মতো খোলা বাজার অর্থনীতি ছিল না। আজকের মতো সিএলডব্লিউ কে রুগ্ন করে দেওয়ার জন্য বারাণসীতে ডিএলডব্লিউ তৈরি হয়নি। আজকের মতো রেলকে রুগ্ন করে দিয়ে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন ফেজ 2 নাম করে রেলের যাবতীয় সম্পত্তি, এবং শুধু সম্পত্তি নয়, আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের পরিচালন বোর্ডেও বেসরকারি কর্পোরেটদের অনুপ্রবেশ নয়, আজকে নিয়ন্ত্রণ পর্যন্ত করছে। তাহলে যুগটা পরিবর্তন ঘটে গেছে, এবং শ্রমজীবী মানুষের জন্য এটা অনেক বিপজ্জনক হয়েছে। তো দুনিয়ার মানুষ এটাও দেখেছে যে অর্থনীতি পরিচালনায় রাষ্ট্রের ভূমিকা। তাহলে রাষ্ট্র যখন অর্থনীতি পরিচালনা করবে, সেখানে তাদের দায় দায়িত্ব। কারণ রাষ্ট্র তার প্রত্যেক দিনের ইচ্ছে অনিচ্ছাকে কার্যকর করে, যেটা হলো সরকারের মধ্য দিয়ে। সেই সরকারে যারা যায় তারা রাজনৈতিক প্রতিনিধি, তাদেরকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ভোটে দাঁড়াতে হয়, নির্বাচিত হতে হয়। জনগণের ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছে অনেকটাই তাদেরকে খেয়ালের মধ্যে রাখতে হয়। কিন্তু আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটাও পৃথিবীর শ্রমজীবী মানুষ দেখেছে, এটাও আমাদের সিএলডব্লিউর শ্রমিক কর্মচারীরা দেখেছেন। আবার নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়ে যাবার পরে
কেমন করে হিন্দুস্তান কেবলস কারখানার মৃত্যু ঘোষণা হয়, কেমন করে সেন্ডালে কারখানার মৃত্যু ঘোষণা হয়, কেমন করে সিএলডব্লিউ কে প্রতিদিন তার যে সক্ষমতা সেই সক্ষমতাকে ব্যবহার না করিয়ে প্রতিদিন একটা অনিশ্চয়তার সামনে হাজির করে দেওয়া, সেটাও আজকে আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক একসময় জাতীয় অর্থনীতির অন্যতম বুনিয়াদ ছিল, প্রাইভেট ব্যাংকগুলো ন্যাশনালাইজ হওয়া এবং আমাদের দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব গড়ে তুলবার ক্ষেত্রে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই চলতি 35 বছরে আমরা সেটাও দেখছি কেমন করে আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠানগুলোকে কেমন করে খোলা বাজারে ঠেলে দেওয়া হচ্ছে। দেশি বিদেশি কর্পোরেট ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সেই জায়গাটায় ঢুকিয়ে দেওয়ার পরিকল্পিত উদ্যোগ ভারত সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। বিশেষ করে 14 সালের পর থেকে এটা আরো নির্লজ্জের মতো হচ্ছে, আরো অনেক বেপরোয়া ভাবে হচ্ছে, আরো অনেক আগ্রাসী ভাবে হচ্ছে। এটাও আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি। তাহলে আজকে 2026 সালে আমি শুরুতেই বলেছি, কমরেড চৌহান, কমরেড রাজীব যে কথাগুলো বলেছে আমি সেই কথাগুলোকে রিপিট করব। তাহলে ওরা যে কথাগুলো বললো সেই কথার পরিপ্রেক্ষিত হিসাবে আমি আমার আগের এই 10-12 মিনিটে 15 মিনিটে আমি আমার এই কথাগুলো 15 মিনিটে এই কথাগুলো আমি রাখলাম। এবার 10-15 মিনিটে আমার যে বাকি কথার অংশটুকু চৌহানও বলেছে, রাজীবও বলেছে যে আজকে আমাদের দেশের সরকার লেবার কোডকে লাগু করছে। আচ্ছা, এই লেবার কোডের এক থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দই কি খারাপ? না। এই লেবার কোডের মধ্যে এমন অনেকগুলো কথা বলা আছে যে কথাগুলো শব্দ আমরা ফেলে দিতে পারি না, কিন্তু এই লেবার কোডের মূল যে জায়গাটা, সেই মূল জায়গাটা হলো শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষের ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, সেই অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, সেই অধিকারকে সংকুচিত করা হচ্ছে। এই যে ধরুন এখানে আমরা আছি, আমাদের সংখ্যা কত? খুব বেশি নয়। সকালবেলা ভালো মিছিল হয়েছে। আমাদের লেবার ইউনিয়নের সদস্য হয়েছেন কতজন? কয়েক হাজার। সর্বশেষ রেলের যে রেকগনিশন ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে চিত্তরঞ্জন রেল শহরের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানার শ্রমিক কর্মচারীদের বিপুল সমর্থন আমাদের লেবার ইউনিয়ন পেয়েছে। এই সমর্থন শ্রমিক কর্মচারীরা কেন সিআইটিউ অনুমোদিত একটা ইউনিয়নকে কেন দিল? বা ধরুন যত আমাদের মেম্বার, যতজন আমাদেরকে ভোট দিয়েছেন, তারা কি সবাই প্রত্যেক দিন ইউনিয়নের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ডাকে, আন্দোলন সংগ্রামগুলোতে প্রত্যেকে অংশগ্রহণ করেন বা করতে পারেন? এর একটাই উত্তর, না। কোন ইউনিয়নই করে না। কিন্তু শ্রমিক কর্মচারীরা ট্রেড ইউনিয়নের মেম্বার হয় কেন? তারা জানে যে ম্যানেজমেন্টের সঙ্গে আর বেসরকারি কারখানাতে মালিকের সঙ্গে দর কষাকষি যদি করতে হয়, সে একা পারবে না। যদিও প্রতিদিন প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের কানের কাছে প্রচার করা হয় যে ইউনিয়ন কেন, কিন্তু শ্রমজীবী মানুষ কেউ যে তাতে প্রভাবিত হন না, বিভ্রান্ত হন না, এমনটা না। রাজীব বলেছে, শ্রমিকদের মধ্যে ম্যানেজমেন্ট কিংবা মালিকেরা তাদের নিজেদের এজেন্ট তৈরি করে নেয়। এ আজ নয়, শ্রমিক আন্দোলনের একদম শুরু থেকে, পুঁজির বিকাশের একদম শুরু থেকে, যখন দুনিয়াতে সংগঠিত ট্রেড ইউনিয়ন গড়ে ওঠেনি, আমাদের দেশে সংগঠিত ট্রেড ইউনিয়ন গড়ে ওঠেনি, তখন থেকেই শ্রমিকেরা যাতে সংগঠিত হতে না পারে। কারণ ডাক্তারবাবু জানেন কোন ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া, তেমনি পুঁজিপতিরা জানে যে পুঁজির নির্মম শোষণের মধ্যে থাকা শ্রমজীবী মানুষ আজকে বুঝতে পারুক না পারুক, একদিন না একদিন তারা বুঝতে পারবেই শোষণ কাকে বলে, কেমন ভাবে শোষণ হয়। আর বুঝতে যখন তারা পারবে, তারা তখন এক জায়গায় দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করবে।
দাস যুগে স্পার্টাকাসের লড়াই স্পার্টাকাস জিততে পারেনি, কিন্তু স্পার্টাকাস যে লড়াইয়ের প্রদীপ জ্বালিয়েছিল সেই প্রদীপ দুনিয়াতে সমস্ত প্রতিবাদী সমস্ত লড়াকু মানুষ বহন করেছেন। এবং আমি আপনাদের বলতে পারি এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই স্পার্টাকাসদের সেই লড়াইয়ের প্রদীপকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি। এবং এই বহতা ধারা বন্ধু বান্ধব এমনকি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে হবে। শোষণ যতদিন থাকবে, আধিপত্যবাদ যতদিন থাকবে, তার বিরুদ্ধে লড়াইও ততদিন পর্যন্ত মানুষ করবে। আর করবে বলে থেমে গেলে হয় না, মানুষ যাতে লড়াই করতে পারে সেই চেতনা মানুষকেই মানুষের মধ্যে বহন করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম, খানিকটা কি বলবো আবেগপ্রবণ হয়ে গেল। এখন এটা আমার হয় না, কিন্তু মাঝে মাঝে দেখছি হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। তো যাই হোক, তো আমি যে কথা বলছি, হ্যাঁ, তো শ্রমিকরা তার অভিজ্ঞতা থেকে ট্রেড ইউনিয়ন ভুক্ত হয়। ট্রেড ইউনিয়ন তো কোনো রাজনৈতিক দল নয়, ট্রেড ইউনিয়ন তো ভোটে বানায় না। ট্রেড ইউনিয়নের মৌলিক লক্ষ্য কি? কেন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা সংগঠিত হয়? না, পুঁজি বিনিয়োগের ফলে যে উৎপাদনের ক্ষেত্র তৈরি হয়, যে পরিষেবার ক্ষেত্র তৈরি হয়, এবং সেই উৎপাদনের ক্ষেত্র এবং পরিষেবার ক্ষেত্রে যে শ্রমিক কর্মচারীরা যতক্ষণ না শ্রম দেবে ততক্ষণ পর্যন্ত যত পুঁজি বিনিয়োগ হোক না কেন সেখান থেকে কিন্তু উৎপাদন হবে না। উৎপাদন না হলে মুনাফা হবে না। যেমন তরি তরকারি বাজার তৈরি করে দিলেন, গ্যাসটাও জ্বালানো হলো, কড়াটাও উনুনে চাপানো হলো, তেলটাও ঢালা হলো, সবজিগুলোও কাটা হয়েছে, সব হয়েছে, কিন্তু এই কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে কাটা সবজিগুলো দিয়ে খুন্তিটা যতক্ষণ না পর্যন্ত নাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সবজি রান্না হয় না। তাহলে দেখুন, কাঁচামাল থাকলেই হবে না, ব্যবস্থা থাকলেই হবে না, শ্রম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো উৎপাদন হয় না। আর সেই শ্রম করে শ্রমজীবী মানুষ। সেই জন্য দুনিয়ার কেউ স্বীকার করুক না করুক, দুনিয়া ইতিহাসের চালকের আসনে শ্রমিকরা থাকে। পুঁজিপতিরা সবসময় চেষ্টা করে দুনিয়ার চালকের আসনে, ড্রাইভারের আসনে স্টিয়ারিংটা ধরে থাকে। যারা শ্রম করে তারা এটা যাতে শ্রমিক কর্মচারীরা, শ্রমকারীরা বুঝতে না পারে। আর যখন শ্রমিক কর্মচারীরা বুঝতে পারে যে আমরাই তো ড্রাইভিং সিটে বসে আছি, আমাদের বা হাতেই তো গিয়ার আছে, আমাদের পায়েই তো ক্ল্যাচ আছে, আমাদের হাতেই তো স্টিয়ারিংটা আছে, আমরাই তো সামনের দিকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সমাজ এগিয়ে নিয়ে যাওয়া মানে সমাজের উৎপাদনকে এগিয়ে নিয়ে যাওয়া। ট্রেড ইউনিয়ন এই জন্য লাগে যে আমি যে শ্রম দিচ্ছি, আমার শ্রমের বিনিময়ে যে উৎপাদন হচ্ছে তার যে হিস্সা আমি পাচ্ছি, আমার যা পাওয়া উচিত সেই হিস্সা আমি পাচ্ছি কি পাচ্ছি না। কখনো পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমজীবী মানুষ সে গতর ঠেলে যে উৎপাদন করে, সেই উৎপাদন থেকে যে মুনাফা সংগ্রহ হয়, সেই মুনাফা সংগ্রহের একটা ক্ষুদ্রাংশ শ্রমজীবী মানুষ পায়। কারণ মুনাফা সংগ্রহের যত বেশি অংশ মালিকের ঘরে থাকবে, ম্যানেজমেন্টের ঘরে থাকবে, তত বেশি লাভ, তত বেশি উদ্বৃত্ত মূল্য। সেই জন্য সবসময় এটা চেষ্টা করে। আর সেই জন্য দুনিয়াতে পুঁজিবাদী ব্যবস্থায়, সমাজে, অর্থনীতিতে মৌলিক যেটা দ্বন্দ্ব সেটা হলো শ্রমের সঙ্গে পুঁজির দ্বন্দ্ব। বৃষ্টি নামবে, আমি দ্রুত শেষ করে। শ্রমের সঙ্গে পুঁজির দ্বন্দ্ব ফলে এই যে হে মার্কেটের যে লড়াই, 8 ঘন্টার কাজ, তার বেশি করব না। রাজীব বলেছে লেবার কোডের মধ্য দিয়ে মৌলিক জায়গায় আক্রমণ করা হচ্ছে, যে ইউনিয়ন করার অধিকার খর্ব করা হচ্ছে। কাজের ঘন্টা 8 ঘন্টা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আইএলওর দ্বারা স্বীকৃত। এই অধিকারকে কেড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তাহলে আজকে যখন 2026 সালে আমরা হে মার্কেটের গান করছি, গল্প কথা করছি, মে দিবস পালন করছি, আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জটা হলো, দিয়ে দিন না মাইক্রোফোনটা কেটে যাবে, আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো যে শ্রমজীবী মানুষের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে আমরা রক্ষা করতে পারবো কিনা। 8 ঘন্টার বেশি কাজ করব না, তার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হবে। আর শুধু ওভারটাইমের জন্য কেন 12 ঘন্টা কাজ করব? ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে লেবার কোড লাগু হয়ে গেছে। তাহলে এইটাকে সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবেই আমাদের এ লড়াই লড়তে হবে। বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় পড়ছে, আপনারা অনেকে উঠছেন। আমার আর 3-4 মিনিটের মধ্যে শেষ কথা। ওই জায়গায় একটু আগে একটা কথা বলছিলাম, এটা 1848-এ কমিউনিস্ট ইস্তেহারের সময় নেই, এটা 1886 সালের 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের অবস্থায় নেই, যে প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র আছে, কল কারখানা খনি তৈরি হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে, সেই অবস্থা নেই। আজকের পৃথিবীর চেহারাটা হলো উৎপাদনের ক্ষেত্রকে ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে, এবং এই উৎপাদনের ক্ষেত্রকে কমিয়ে দেওয়া হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে। কারণ 1845 থেকে, ভুল বললাম, 1945 থেকে 1970 এই যে পর্ব, যে পর্বটাকে বলা হয় পুঁজিবাদের স্বর্ণযুগ, যদিও আমরা লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন আন্দোলন পৃথিবীর এই সময়টাকে বিশ্লেষণ করতে আমরা সঠিকভাবে পারিনি, তার খেসারত দিতে হচ্ছে গোটা দুনিয়া জুড়ে। এই সময়টায় পুঁজি দেখেছিল, পুঁজিপতিরা দেখেছিল যে বিপুল পরিমাণে কাজের ক্ষেত্র তৈরি হওয়ার ফলে শুধু সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন নয়, এমনকি পুঁজিবাদী দেশগুলোতেও বেকারের সংখ্যা কমে গেছিল। আর বেকারের সংখ্যা কমে যাওয়া মানে শ্রমিক শ্রেণীর বার্গেনিং করার ক্ষমতা বেড়েছিল। কারণ আমরা সবাই জানি, একটা কারখানায় যদি 1000 জন কাজ করে আর কারখানার বাইরে যদি মাত্র 10 জন দাঁড়িয়ে থাকে কর্মপ্রার্থী, তাহলে কারখানার ভিতর শ্রমিকদের বার্গেনিং ক্যাপাসিটি বেড়ে যায়, দর কষাকষির ক্ষমতা বেড়ে যায়। আর কারখানার বাইরে যদি 10 লক্ষ যুবক দাঁড়িয়ে থাকে, তাহলে কারখানার ভিতরে শ্রমিক কর্মচারীদের দর কষাকষির ক্ষমতা কমে যায়। তাহলে এই অভিজ্ঞতা থেকে নয়া উদারবাদী ব্যবস্থা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে দুর্বল করার চেষ্টা করছে। আজকে গোটা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের অস্তিত্ব আজকে সংকটের মধ্যে। এটা ঠিকই, গোটা পৃথিবীতে শ্রমিক শ্রেণী আত্মরক্ষার জায়গায় আছে, উৎপাদনের ক্ষেত্র ছোট হয়ে যাচ্ছে, শ্রমিক শ্রেণীর অস্তিত্ব আজকে বিপদাপন্ন জায়গায় আছে। সেই রকম জায়গায় আমরা মে দিবস যখন পালন করছি, তাহলে আমাদের সামনে ভবিষ্যৎটা কি? শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের ভবিষ্যৎ কি আছে? আমি আপনাদের বলবো, শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের ভবিষ্যৎ আছে। কেন আছে? এটা ঠিকই যে উৎপাদনের ক্ষেত্র ছোট হচ্ছে, কোনো সন্দেহ নেই। তাহলে কি করে? উৎপাদনের ক্ষেত্র ছোট হলেও এখনো যে উৎপাদনের ক্ষেত্রগুলি আছে, এটা ঠিকই পুঁজি আজকে লুটের মাধ্যমে তার পরিমাণ বাড়াচ্ছে, চেহারা বাড়াচ্ছে। উৎপাদনের ক্ষেত্র ছোট হয়ে যাওয়া মানে শ্রমজীবী মানুষের প্রকৃত মজুরি সেটা ক্রমশ কমে যাচ্ছে, দর কষাকষির ক্ষমতা কমে যাচ্ছে। মানে যে প্রকৃত আয় কমে যাচ্ছে, এটা বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু আমি আপনাদের বলবো, এটা ঠিকই যে 1848 কিংবা এমনকি 1991 সালেও গোটা পৃথিবী জুড়ে যে ধরনের উৎপাদনের ক্ষেত্র ছিল আজকে সেটা সে নেই, এটা সমস্যা। কিন্তু আমাদের এই সমাজে শ্রম পুঁজির যে মৌলিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আছে। এই যে মানুষের জন্মের বৃত্তান্ত, বিজ্ঞান মানুষের কি জন্মের বৃত্তান্ত দেখিয়েছে? নরনারীর মিলনের মধ্য দিয়ে যখন নতুন সন্তানের জন্ম হয়, সেই মিলনের সময় পুরুষের লক্ষ লক্ষ শুক্রাণু ডিম্বাণুর দিকে ধেয়ে যায়। কিন্তু এই লক্ষ লক্ষ শুক্রাণু শেষ হয়ে যায়, মরে যায়। তার মধ্যে একটি মাত্র শুক্রাণু সে ডিম্বাণুতে প্রবেশ করে নতুন একটা প্রাণের জন্ম দেয়।
আমি এই উদাহরণ দিলাম, পৃথিবীতে মানুষের জন্মের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে আজকের সমাজে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে দেখতে বলছি। এটা ঠিকই, হাজার হাজার শ্রমিক নেই, লক্ষ লক্ষ শ্রমিক নেই, উৎপাদনের ক্ষেত্রে ছোট, যেমন লক্ষ লক্ষ শুক্রাণুর মৃত্যু হয়, কিন্তু একটি শুক্রাণু ডিম্বাণুকে ফাটিয়ে দিয়ে নতুন প্রাণের জন্ম তৈরি করে। শ্রমজীবী মানুষের অস্তিত্ব আজকে ছোট হলেও, উৎপাদনের ক্ষেত্র ছোট হলেও, সমাজের অভ্যন্তরে চলা শ্রম পুঁজির মৌলিক দ্বন্দ্ব যতক্ষণ থাকবে ততক্ষণ ওই একটি শুক্রাণুর ডিম্বাণুকে ভেদ করে নতুন প্রাণের জন্মের সম্ভাবনার মতো এই পৃথিবীতে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন এগিয়ে যাওয়া সেই সম্ভাবনা টিকে থাকবে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মে দিবসে শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের লেবার কোডের বিরুদ্ধে লড়াই, শ্রমজীবী মানুষের ঐক্যকে আরো জোরদার করার লড়াইয়ে আমরা সবাই মিলে এক কাজ করতে পারবো। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ।